নমস্কার। এসএসসিএন এ এই যে ম্যাচটা এক্ষুনি শেষ হলো অরবিন্দ স্টেডিয়ামে, এফসি মেদিনীপুর ভার্সেস যারা তাদের হারিয়ে দিয়ে গেল সেই নর্থ 24 পরগনা এফসি। সেই ম্যাচের পোস্ট ম্যাচ বিশ্লেষণ নিয়ে আসছি আমি গৌতম ভট্টাচার্য, আমার সঙ্গে রাহিম নবী এবং সমীর দে। একটা ম্যাচ, দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখলাম, যেটা হাফ টাইমে যা স্কোর ছিল ইভেনচুয়ালি তাই দাঁড়ালো, অর্থাৎ 2-1 অ্যাওয়ে ম্যাচে এসে হারিয়ে দিয়ে গেল নর্থ 24 পরগনা। পয়েন্ট তালিকাটা আপনাদের খুব সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ সবার ওপরে, তারা আছে 8-9 ম্যাচে 18, হাওড়া হুগলি 8 ম্যাচে 16 সেকেন্ড, সুন্দরবন 8 ম্যাচে 16, আর আজকে 9 ম্যাচে 14 হয়ে গেল নর্থ 24 পরগনা এই ম্যাচটা জিতে। কিন্তু এই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মেদিনীপুর, তারপরে সমতা ফেরায় নর্থ 24 পরগনা, আরও একটা গোল করে হাফ টাইমে এবং একটা লাল কার্ড হয়, অর্থাৎ নর্থ 24 পরগনার স্টার প্লেয়ার কুন্তল পাঠিরা তিনি লাল কার্ড দেখেন। 10 জনের শেষ 15 মিনিট খেলে নর্থ 24 পরগনা, তা সত্ত্বেও তাদের চ্যালেঞ্জ কিন্তু ভাঙতে পারেনি মেদিনীপুর। নবী, ওভার টু ইউ। ভালো খেলছিল অনেকগুলো, তারপরে চান্সও তারা ক্রিয়েট করেছিল। কুন্তলের রেড কার্ড দেখিয়েছে, আমি হয়তো দেখলাম ও ক্লোজ করে, আমিও শ্রমিকও দেখছিলাম। আমার মনে হয় বড্ড কড়াকড়ি হয়ে গেছে রেফারি ওই জায়গাটায়, ইয়েলো কার্ড দিলেও পারতো। ওভারঅল যদি খেলা দেখি চান্স অনেক পেয়েছে নর্থ 24 পরগনা, সেগুলো যদি করতে পারতো, যেটা আপনি বলছিলেন অপোনেন্টের গোলকিপার ও যদি আজকে সেভ না করতো, তাহলে ব্যবধানটা মেদিনীপুরের আরও অনেক বেড়ে যেত। ইয়েস, তমাল নস্কর, আমি বলছিলাম হাফ টাইমে নাম তো শোনাই হোগা তমাল, কি বলবে সম্পর্কে? হ্যাঁ, ভালো প্লেয়ার। ও আগে আমি বলেছি ম্যাচের শুরুতে যে তমালের ওপর নজর দেওয়া উচিত এবং ব্রিলিয়ান্ট ফুটবলটা খেললো। তবে দেখো, দুটো টিম যেভাবে খেললো এবং লাস্ট মিনিটেও লাস্ট কয়েক মিনিটে মেদিনীপুর অল আউট ঝাঁপিয়েছে, কারণ তাদের হাতে অপশান নেই, তাদেরকে জিততেই হবে। তারা এখন অল আউট ঝাঁপিয়েছে, কিন্তু তার ফাঁকেও নর্থ 24 পরগনা একটা ওপেন 1:1 যেটা কুইন্টানা গোলকিপারের সাথে মিস করলো, যেটা গোলকিপারের গায়ে মারলো, অবিশ্বাস্য। এটা ভাবা যায় না একটা বিদেশি ফুটবলার হিসাবে তার থেকে আমরা কিছু ভালো কিছু এক্সপেক্ট করি, কিন্তু তার কাছ থেকে এটা আশা করা যায়নি। 9 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে অনেকটাই পিছিয়ে গেল কিন্তু জয়ন্ত সেনের টিম, অর্থাৎ মেদিনীপুর। কেন মেদিনীপুরের এবারের টুর্নামেন্টে এই অবস্থা? দেখো, ওদের প্রথম থেকে আমি বলবো না যে আহামরি ফুটবল খেলেছে, ওরা লিগ টেবিলে একটা ভালো জায়গায় ছিল, সেটা আমি কখনোই বলবো না। ওরা একটা অ্যাভারেজ খেলা খেলেছে এবং ওদের টিমটা বলতে গেলে লোকাল প্লেয়ার নিয়ে অনেক টিমটা করেছে, ভালো করার চেষ্টা করেছে, যতটা সম্ভব, যতটা সামর্থ্য তাদের কিন্তু হার্ডেলসও চেষ্টা করেছে। কিন্তু দেখতে হবে যে তুমি অপোনেন্টের সাথে খেলতে গেলে একটু ভালো দল তৈরি করতে হবে, ভালো খেলতে হবে, সেই ফুটবলটা জয়ন্ত সেনের কিছু করার নেই। এখানে তুমি দেখো, আমি মনে হচ্ছে কিছুটা ক্লান্তির অভাব, ফুটবলারদের ক্লান্তিটা বোঝা যাচ্ছে যে পরপর ম্যাচ খেলছে। হতে পারে রিজার্ভ বেঞ্চ কিন্তু শক্তিশালী হওয়া দরকার, আজ রিজার্ভ বেঞ্চ হয়তো তাদের হাতে নেই, সেই পরিপ্রেক্ষিতে হয়তো আজ টিমটা রেজাল্ট পাচ্ছে না। সব টিমই পরপর ম্যাচ খেলছে, সব টিমই বিভিন্ন ওয়েদারে খেলছে। নবী, ওই টিমের কোচ, মেদিনীপুর টিমের কোচের নাম জয়ন্ত সেন নয়, আজ থেকে রাহিম নবী, কি চেঞ্জ করবে? চেঞ্জ না, ছেলেগুলো শ্রমিক ঠিকই কথা বলছে, দুদিন অন্তর অন্তর ম্যাচ খেলছে, কিন্তু একটু কি চেঞ্জ কিছু না, একটু প্লেয়ারদের না রিফ্রেশ করাতে হবে। যেরকম আমরা আইস বাদ বলে থাকি, হয়তো এই সময় ঠান্ডা বলে হয়তো দিতে পারবে না, কিন্তু কিছু করার নেই। কোনো সময় প্লেয়ারদেরকে একটু নিজেকে মোটিভেট করতে হয়। এখানে কোচটা কোনো ব্যাপারই নয়, কোচ হয়তো বলে দেবে, কিন্তু নিজেদের একটু চিন্তা ভাবনা, একটু আরও বেশি রেস্ট নেওয়া, দেখতে হবে কোথা থেকে কোথাও যাচ্ছে না, যেহেতু নিজের মাঠেই খেলছে। তো অনেকটা পিছিয়ে গেল আজকের এই হারাতে। আমার কোথাও মনে হচ্ছে যে রাহিম নবী এবং শ্রমিকদের সঙ্গে জয়ন্ত সেনের নিয়মিত SMS এক্সচেঞ্জিং টার্মস রয়েছে। দুজনেই কিন্তু ওর সম্পর্কে একটাও কোনো খারাপ কথা বলছেন না, দুজনেই বলছেন অত্যন্ত সহানুভূতির সঙ্গে। কিন্তু আজকের ম্যাচের পর নবী, কি মনে হয় যে মেদিনীপুর দৌড় থেকে ছিটকে গেল অনেকটা? আজকের ম্যাচটা অ্যাটলিস্ট দেখো, আজকে তো জিততেই হতো, সেখানে ড্র পাওয়া না। আজকে জিতে থাকলে রেসে থাকতো, নইলে পিছিয়ে তো অনেকটাই গেছে। শ্রমিক, নর্থ 24 পরগনার ভবিষ্যৎ আপাতত প্রথম 4টে টিমের মধ্যে সংক্ষেপে যদি বলো। না, ওরা মোটামুটি লড়াইয়ে চলে এসছে, 4তে ঢুকে গেছে, 4 নম্বরে আজ লিগ টেবিলটা দেখলাম। আশা করি পরবর্তী যে ম্যাচটা হবে তারা কিন্তু দেখে শুনে খেলবে এবং তারা কিন্তু দেখো, এখন পয়েন্ট হচ্ছে 1-2 পয়েন্টের ডিফারেন্স, যে ফার্স্ট পজিশন 18, 16, 16, 14 এরকম ডিফারেন্স। এর মধ্যে কি আছে নর্থ 24 পরগনা? এটা আমি ওদের টিমটার মধ্যে কিছু নেই, ওদের ফরেনার নেই বলতে গেলে। কুইন্টানা যে ফরেনার, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অনেক ভালো, তবে ওদের যেটা দেখলাম লড়াকুর মনোভাব আছে, কম্প্যাক্ট টিম আছে ওদের, কম্প্যাক্ট লালকমল অভিজ্ঞতা। ও লালকমল আমি কলকাতা লিগও কোচিং করিয়েছে,
ওর মধ্যে সেই পজিটিভিটি আছে যেটা টিমটাকে দাঁড় করাতে পারবে, সেটা কিন্তু দাঁড় করিয়েছে। ওদের মধ্যে কম্প্যাক্ট ফুটবলটা আমি দেখতে পেলাম এবং লড়াই ভাবটা দেখতে পেলাম। রবি, আমরা মোটামুটি একটা রূপরেখা স্পষ্ট হয়ে গেছে যে প্রথম 4-এ কোন 6টা টিমের মধ্যে লড়াই হবে। নর্থ 24 পরগনা যেভাবে এগোচ্ছে তাতে তাদের সম্পর্কে তাদের কতটা সম্ভাবনা দেখছো? না, ওদের টিমটা নর্থ 24 পরগনা টিমটা আমি যেটা মনে করি যে যেহেতু লাল কমল আছে আর ওদের সব না নিজেদের মধ্যে প্লেয়ার, আর ওরা একসঙ্গে অনেক প্লেয়ারগুলো প্র্যাকটিস করে, তাই টিমের কম্বিনেশন আপনি যদি দেখেন খুব ভালো লাগবে যেভাবে পাস খেলে 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 যাচ্ছে। এটা 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 আমার মনে হয় টিম দীর্ঘদিন প্র্যাকটিস করলে এই কম্বিনেশনটা আসে। এবং সবথেকে বড় জিনিস এটাও আমাদের মনে রাখতে হবে, এই বিএসএল হওয়াতে এই যেরকম লাল কমল ভৌমিক বা জয়ন্ত সেন বা আমাদের মেহতাব হোসেন বা যে সমস্ত প্লেয়াররা আছে যারা আপকামিং, যারা লাইসেন্স করেছে, একসময় প্লেয়ার ছিল এখন লাইসেন্স করেছে, তারা যে সুযোগগুলো পাচ্ছে আমার মনে হয় এখান থেকে আখেরে কিন্তু লাভবান তারাই হবে। কারণ তাদের আগামী ফিউচার বা আগামী ভবিষ্যতের জন্য আমার মনে হয় এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা আর্ন করবে সেটা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। ভালো একটা পয়েন্ট বলেছেন যে এই কোচেরা তারাও এই বেঙ্গল সুপার লিগ থেকে শুধু প্লেয়াররা না, তারাও বেনিফিটেড হবেন। শ্রমিকের কাছে আসতে যাই, কোন কোচ এই টুর্নামেন্টে আছেন যিনি সেই অর্থে গ্ল্যামার কোচ নন কিন্তু তোমাকে খুব মনে হয়েছে যে না এই কোচ দুর্ধর্ষ, এর সেরকম নাম কি বলবে? দেখো, ডিফিকাল্ট, তবে এখানে এক্সপিরিয়েন্স কোচ আছে। আমি যদি সিনিয়র কোচ আছে, ব্যারেটো তো আছে, আমি সবথেকে বড় বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি দীর্ঘদিন কলকাতা মাঠের সাথে জড়িত এবং কোনো না কোনো টিমের সাথে কোচিং করিয়েছেন, তার অভিজ্ঞতা বিশাল, তাকে আমি কোনো ছোট করব না। কিন্তু তিনি এখন আমি বলবো তিনি অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু এখন আপকামিং যারা উঠছে আমি তুলনা ধরি যে মেহতাব হোসেন। আমি মেহতাবে এখন যে দেখছি মানে ওর ফুটবল বুদ্ধিটা, যে ফুটবল খেলাটা কিন্তু অনেক ইজি কিন্তু কোচিং করা কিন্তু অনেক টাফ, সেটা কিন্তু আজ বুঝতে পারছো মাঠে নেমে যে কোচিং করাতে গেলে কি কি দরকার হয়, কি কি করতে হয়, সেটা কিন্তু আজকে যে তোমায় ইমপ্রেস করেছে এরকম একটা নাম বিশ্বজিৎ ভট্টাচার্য, তো সিজন কোচ ইমপ্রেস করেছে এই টুর্নামেন্টে। দেখো, আমি লাল কমলকে বলবো, লাল কমল যেভাবে টিমটাকে খেলাচ্ছে উইদাউট ফরেনার, আমি ফরেনার নেই বলবো, যে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলাচ্ছে, আমি ওকে সবসময় ধন্যবাদ জানাবো। যেই কোচিং কেরিয়ার আরও সাফল্য হোক, আরও ভালো হোক, ওকে আমাকে ইমপ্রেস করেছে ওর কোচিং। এবং তার সাথে সাথে দেখো মেহতাব তো আছে আমার বন্ধু, আমি জানি ওর খেলার স্ট্র্যাটেজি কী হতে পারে না হতে পারে, ও তারপরে আসছে আস্তে আস্তে। তবে লাল কমলে আমি লাল কমল ভৌমিক এবং মেহতাব হোসেন, তোমার কাকে ভালো লেগেছে? সন্দীপ নন্দী আছে। আর একটা প্লেয়ারের কথা বলবো যে ওর কথা বলতেই হবে, আর ওই টিমের মধ্যে কিন্তু আরও প্লেয়ার আছে যেরকম আমরা বলিনি তাদের নাম, হয়তো কোনো সময় শোতে বলেছি, সেটা হলো আমাদের সুভাশিস রয় চৌধুরী, আমার সঙ্গে দীর্ঘদিনের পার্টনার গোলকিপার, ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে খেলেছে বহুদিন। আরও একটা আমি মনে করি বাঙালিদের সেরা স্ট্রাইকার অসীম বিশ্বাস। কাজে বেশ কয়েকটা নাম এই বেঙ্গল সুপার লিগের, এটাই মাহাত্ম্য যে বিভিন্ন দিক থেকে নানান নাম ভাসিয়ে দিচ্ছে, কখনো সেটা ফুটবলার, কখনো সেটা কোচ, অর্থাৎ নতুন অনেকে এই নতুন ফুটবলের সৌরজগতে অনেক নাম ঢুকে পড়ছেন, নতুন নতুন ভূমিকা, যেটা দেখে বাঙালি ফুটবল রসিক অবাক হয়ে ভাবছে আরে এদের তো এভাবে দেখিনি, এদের তো এভাবে ভাবিনি। আজকের মতো শো থেকে বিদায় নিচ্ছি এই ম্যাচ নিয়ে অরবিন্দ স্টেডিয়াম থেকে। আবার ফেরত আসবো খুব শিগগির পরের ম্যাচ নিয়ে। দেখতে থাকুন।